গত কয়েক বছর ধরে যারা নিয়মিত ফুটবল ফলো করছেন তারা নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করেছেন। ফুটবলের সব জায়গায় এখন আমেরিকানদের আনাগোনা। প্রিমিয়ার লিগ থেকে শুরু করে ইতালির সেরিয়া, স্টেডিয়ামের অর্থায়ন থেকে শুরু করে খোদ ফিফা বিশ্বকাপ, সবখানেই আমেরিকা স্ট্র্যাটেজিক্যালি নিজেকে বিশ্ব ফুটবলের ড্রাইভিং সিটে বসিয়ে দিচ্ছে। মার্কিনীদের এই স্ট্র্যাটেজি তৈরি হয়েছে মূলত তিনটি জিনিসের উপর ভিত্তি করে: 1, আন্ডারভ্যালুড বা অবমূল্যায়িত অ্যাসেট; 2, বিশাল পুঁজি; এবং 3, বিশ্বের সবচাইতে জনপ্রিয় এই খেলাটিকে একটা আমেরিকান ব্যবসায়িক সাম্রাজ্যে রূপান্তর করার উচ্চাকাঙ্ক্ষা। শুরুতেই কিছু সংখ্যার দিকে তাকানো যাক। 2025 সাল পর্যন্ত হিসাব করলে দেখা যায় ইংলিশ প্রিমিয়ার লিগের 20টি ক্লাবের 11টি এখন আমেরিকান ইনভেস্টরদের দখলে। এর মধ্যে ট্র্যাডিশনাল বিগ সিক্সের 4টি যেমন চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড এবং আর্সেনাল এখন তাদের হাতে। শুধু ইংল্যান্ডই নয়, ইতালির সেরিয়াতে এসি মিলান ও ইন্টার সহ 8 থেকে 9টা ক্লাবের মালিকানা এখন আমেরিকানদের। ইউরোপের টপ 5 লিগের দিকে তাকালে দেখবেন প্রায় 36% ক্লাবের পেছনে এখন আমেরিকান প্রাইভেট ইকুইটি, ভেঞ্চার ক্যাপিটাল বা প্রাইভেট ক্রেডিট ফার্মে বিনিয়োগ রয়েছে। সব মিলিয়ে ইউরোপের এলিট ফুটবলের প্রায় 40%ই কোনো না কোনোভাবে মার্কিন অর্থের নিয়ন্ত্রণে। মাত্র গত 5 বছরের মধ্যে আমরা দেখলাম টড বয়েলি এবং ক্লিয়ার লেক ক্যাপিটাল 2022 সালে চেলসিকে $5 বিলিয়ন কিনে নিল। একই বছর রেডবার্ড ক্যাপিটাল এসি মিলানকে প্রায় $1.3 বিলিয়ন কিনল। আর 2024 সালে ইন্টার মিলানের চাইনিজ মালিকরা ঋণ শোধে ব্যর্থ হওয়ার পর ওকট্রি ক্যাপিটাল ম্যানেজমেন্ট ক্লাবটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এমনকি ছোট ছোট ক্লাবগুলোও বাদ যাচ্ছে না। হলিউড তারকা রায়ান রেনল্ডস এবং রব ম্যাকলেহানি 2020 সালে ইংলিশ ফুটবলের 5ম স্তর ন্যাশনাল লিগের ক্লাব রেক্সাম কিনে সেটাকে রাতারাতি গ্লোবাল ব্র্যান্ড বানিয়ে ফেললেন। মোট কথা, ইউরোপিয়ান ফুটবলের ইঞ্চিতে ইঞ্চিতে আমেরিকানরা ব্যবসার সুযোগ দেখছে। এখন প্রশ্ন হলো, হঠাৎ কেন এই আগ্রহ? উত্তরটা খুব সিম্পল ইকোনমিক্সে ব্যাখ্যা করা যায়, যা আমেরিকান ইনভেস্টররা বেশ ভালো বোঝে। মার্কিন ইনভেস্টরদের কাছে ইউরোপিয়ান ফুটবল ক্লাবগুলোর দাম আমেরিকান টিমগুলোর তুলনায় অনেক কম, যাকে সোজা ভাষায় বলা যায় আন্ডারভ্যালুড। আমেরিকার NFL বা NBA দলগুলোর গড় মার্কেট ভ্যালু $6 থেকে $7 বিলিয়ন। অথচ বিশ্বজুড়ে কোটি কোটি ফ্যান থাকা ইউরোপের ঐতিহাসিক ক্লাবগুলোই কেনা যাচ্ছে তুলনামূলক অনেক সস্তায়। চেলসির কথাই ধরা যাক। 2003 সালে রোমান আব্রামোভিচ যখন ক্লাবটি কেনেন তখন চেলসির দাম ছিল মাত্র £140 মিলিয়ন। 20 বছরেরও কম সময়ে বয়েলি সে একই ক্লাব কিনলেন $4 বিলিয়ন। অর্থাৎ 30 গুণ দাম বাড়ার পরেও ক্লাবটা আমেরিকানদের কাছে ফাইন্যান্সিয়ালি আন্ডারভ্যালুড। আমেরিকান ইনভেস্টরদের কাছে ইউরোপের এই বাজারটা হলো একটা বিশাল গোল্ড মাইন, যা এখনও তার ব্যবসায়িক পটেনশিয়াল কাজে লাগাতে পারেনি। তারা এখন সেই একই কর্পোরেট ম্যানেজমেন্ট আর মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছে যা দিয়ে তারা আমেরিকান স্পোর্টস ইন্ডাস্ট্রিকে দাঁড় করিয়েছে। এবং এই স্ট্র্যাটেজি কিন্তু কাজেও দিচ্ছে। ডেলয়েটের রিপোর্ট অনুযায়ী 2024-25 সিজনে ইউরোপের বিগ 5 লিগের মার্কেট সাইজ ছিল $20.4 বিলিয়ন। এরা ফুটবল ক্লাবগুলোকে এক একটা আলাদা সম্পত্তি হিসেবে না দেখে একটা ইনভেস্টমেন্ট পোর্টফোলিও হিসেবে দেখছে। তবে এতে ঝামেলাও আছে। 2025 সালে ক্রিস্টাল প্যালেসকে ইউরোপা লিগে খেলতে দেওয়া হয়নি, কারণ একই মালিক জন টেক্সটরের অধীনে থাকা ফরাসি ক্লাব লিও ওই টুর্নামেন্টে খেলছিল। ইউএফার নিয়ম অনুযায়ী প্রতিযোগিতার স্বচ্ছতা বজায় রাখতে একই ব্যক্তি বা প্রতিষ্ঠান একই টুর্নামেন্টে একাধিক দলের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন না। এবার আসা যাক মেজর লিগ সকার বা MLS এর কাছে। একসময় MLS-কে সবাই বলতো রিটায়ারমেন্ট লিগ, যেখানে ইউরোপের বুড়ো স্টারেরা ক্যারিয়ার শেষে টাকা কামাতে যেত। কিন্তু ঠিক সেই সময় মেজর লিগে এলেন লিওনেল মেসি দ্য গ্রেট। মুহূর্তেই পাল্টে গেল সব সমীকরণ। মেসির আগেও কিন্তু অনেক তারকা যেমন টিয়েরি অনরি, ইব্রাহিমোভিচ থেকে শুরু করে ওয়েইন রুনি মেজর লিগে খেলেছেন। কিন্তু মেজর লিগ রিটায়ারমেন্ট লিগ তকমা থেকে পালাতে পারেনি। কিন্তু মেসি আসার পর কিছুটা হলেও মেজর লিগ সুনাম কুড়িয়েছে। মেজর লিগ অ্যাগ্রেসিভলি নিজেদের এক্সপান্ড করছে। দল সংখ্যা 30 থেকে 32-এ নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। মেসি আসার পর সন হিউংমিন, হিউগো লরিস, রড্রিগো ডে পল থেকে শুরু করে টমাস মুলার, মার্কো রয়েসের মতো প্লেয়ার এসেছে মেজর লিগে। দর্শক, স্টেডিয়াম উপস্থিতি এবং অনলাইন এঙ্গেজমেন্ট সবই এখন তুঙ্গে। ডেভিড বেকহাম 2007 সালে যখন LA গ্যালাক্সিতে যোগ দেন তখন তার চুক্তিতে একটা বিশেষ শর্ত ছিল, তিনি মাত্র $25 মিলিয়ন MLS-এর একটা দল কিনতে পারবেন। 2014 সালে এসে তিনি সেই অপশনকে কাজে লাগান এবং 2020 সালে ইন্টার মায়ামি অফিসিয়ালি মেজর লিগে খেলা শুরু করে। 2025 সালে এসে সেই ক্লাবের দাম দাঁড়িয়েছে $1.2 বিলিয়ন। কিন্তু যুক্তরাষ্ট্র 2007 সালে বেকহামকে নিয়ে আসার মাধ্যমে যে প্ল্যানের ইঙ্গিত দিয়েছিল তা বেশ কিছু কারণে ব্যর্থ হয়। এর মধ্যে সবচেয়ে বড় কারণ হিসেবে ধরা যায় যুক্তরাষ্ট্রে ফুটবল মার্কেটের অপরিপক্কতা। ফুটবল তখন তাদের কাছে ততটা আকর্ষণীয় হয়ে উঠতে পারেনি। কিন্তু বর্তমানে ইন্টারনেটের দুনিয়ায় বাস্তবতাটা সম্পূর্ণ ভিন্ন। 2023 সালে মেসির ইন্টার মায়ামির সাথে করা চুক্তি বলে দেয় আমেরিকানরা আবার সেই পুরনো প্ল্যানে ফিরে এসেছে। কিন্তু এবার তাদের পক্ষে আছে সময়। সদ্য বিশ্বকাপ জেতায় মেসির জনপ্রিয়তা তখন তুঙ্গে, তখন আবার পিএসজির সাথে মেসির সম্পর্কও ছিল শীতল। ঠিক এই সুযোগটাই নিয়েছিল মেজর লিগ। ইন্টার মায়ামি মেসিকে সাইন করে ফেলল। কেন ইন্টার মায়ামি? কারণ ইন্টার মায়ামি দলটার অধিকাংশ ফ্যানই ছিল ল্যাটিন স্প্যানিশ বলা কমিউনিটি। ইন্টার মায়ামির সাথে মেসির কন্ট্রাক্টটা 2.5 বছরে $150 মিলিয়ন হতে পারে, কিন্তু টাকার অঙ্কের চেয়েও ইন্টারেস্টিং বিষয় হলো চুক্তির ধরনটা।
বছরে $12 মিলিয়ন বেসিক স্যালারির বাইরেও মেসি অ্যাপল টিভি আর অ্যাডিডাসের রেভিনিউ শেয়ার পাবেন। রিটায়ারমেন্টের পর টিম কেনার সুযোগও আছে। মেসি আসার পর ইন্টার মায়ামি এবং মেজর লিগ দুটোর ভ্যালুই রকেটের গতিতে বাড়তে শুরু করলো। ইন্টার মায়ামির ইনস্টাগ্রাম ফলোয়ার 1 মিলিয়ন থেকে 17 মিলিয়নে গিয়ে ঠেকল। ক্লাবের আয় 1 লাফে দ্বিগুণ হয়ে $200 মিলিয়ন ছাড়িয়ে গেল। পুরো মেজর লিগের দর্শক উপস্থিতি বেড়ে গেল 5%, সাথে ইন্টার মায়ামির বাড়ল 36% পর্যন্ত। এমনকি শিকাগো ফায়ারের সাথে ম্যাচে মেসি না খেলা সত্ত্বেও 62,000 দর্শক স্টেডিয়ামে এসেছিল, যা ছিল তাদের ইতিহাসে সর্বোচ্চ। 2025 সালে আমেরিকা 32 দলের ক্লাব বিশ্বকাপ আয়োজন করে বুঝিয়ে দিয়েছে তারা রেডি। রিয়াল মাদ্রিদ, PSG, চেলসিদের নিয়ে এই টুর্নামেন্ট ছিল একটা ফেলার। আর তারপর আসছে আসল ইভেন্ট 2026 বিশ্বকাপ। কারি পয়সা খরচ করে কেন এত আয়োজন? কারণ একটা বিশ্বকাপ পুরো দেশে ফুটবল ছড়িয়ে দিতে পারে হু হু করে। সাথে স্পোর্টসের সুপরিচিত সফট পাওয়ার তো আছেই, আরও সাথে আছে স্পোর্টস ওয়াশিং। এই পুরো ফুটবল বিপ্লবের পেছনে টাকা ঢালছে আমেরিকার বড় বড় সব ব্যাংক। জেপি মর্গান, গোল্ডম্যান স্যাক্স কিংবা অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্টের মতো প্রতিষ্ঠানগুলো এখন ফুটবলকে নিছক খেলা ভাবছে না। তাদের কাছে এটা রিয়েল এস্টেট বা টেকনোলজির মতোই লাভজনক এক ব্যবসার জায়গা। আমেরিকানরা ইউরোপীয় ফুটবলকে কিভাবে কবজায় এনেছে তার সবচেয়ে বড় উদাহরণ হলো সম্ভবত বার্সেলোনা। 2021 সালে বার্সার ঋণের পরিমাণ দাঁড়ায় 1.2 বিলিয়ন ইউরোর উপরে। বার্সা তখন কার্যত দেউলিয়ার হওয়ার পথেই ছিল। তখন ত্রাতা হয়ে এলো গোল্ডম্যান স্যাক্স। তারা বার্সেলোনাকে 500 মিলিয়ন ইউরোর লোন দেয়, যাতে ক্লাবটি ধসে না পড়ে। এরপর ক্যাম্প নু সংস্কারের জন্য বার্সেলোনা প্রায় আরও 1.5 বিলিয়ন ইউরোর লোন নেয়। কাতালানদের গর্বের প্রতীক এই ক্লাবটি এখন টিকে থাকার জন্য ওয়াল স্ট্রিটের ব্যাংকগুলোর কাছে জিম্মি। এদিকে রাজনীতির মাঠও গরম। 2025 ডিসেম্বরে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো হুট করে ডোনাল্ড ট্রাম্পকে ফিফা পিস প্রাইজ দিয়ে বসলেন। মজার ব্যাপার হলো ফিফার কাউন্সিলে কেউ জানতো না এমন কোনো পুরস্কার আদৌ আছে। একজন ক্ষমতায় থাকা প্রেসিডেন্টকে পুরস্কার দেওয়া ছিল ফিফার নীতি বিরুদ্ধ। পুরস্কার পাওয়ার ঠিক 24 ঘন্টা আগেই ট্রাম্প প্রশাসন ক্যারিবিয়ানে এয়ার স্ট্রাইক চালিয়েছিল। তার কিছুদিন পরে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ট্রাম্প উঠিয়ে নিয়ে আসে। এপস্টিনের সাথে ট্রাম্পের পুরনো সম্পর্কের নথিপত্র এবং ইরানের সাথে যুদ্ধের উত্তেজনার মধ্যে তাকে শান্তি পুরস্কার দেওয়াটা অনেকের কাছেই হাস্যকর এবং অনৈতিক মনে হয়েছে। কেননা শান্তি পুরস্কার আর ডোনাল্ড ট্রাম্প এই দুটো জিনিস আসলে একসাথে যায় না। কিন্তু ফিফা এসবের তোয়াক্কা করেনি, কারণ তারা চায়নি ট্রাম্পকে খেপিয়ে দিতে। আমেরিকানদের খায়েশ কিন্তু এখানেই শেষ না। তারা এখন ইউরোপের লিগ ম্যাচগুলোকেও আমেরিকায় নিয়ে আসতে চায়। 2025 সালে লা লিগা ঘোষণা দেয় ম্যাচ ডে 17, অর্থাৎ বার্সেলোনা আর ভিলারিয়ালের ম্যাচটি মায়ামির হার্ড রক স্টেডিয়ামে হবে। বার্সার প্রেসিডেন্ট লাপোর্তা রাজি হলেও রিয়াল মাদ্রিদ এর তীব্র বিরোধিতা করে। শেষ পর্যন্ত প্রতিবাদের মুখে লা লিগা সে পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়। লা লিগা আপাতত ব্যর্থ হলেও প্রিমিয়ার লিগ কিন্তু যুক্তরাষ্ট্রের লিগ ম্যাচের আয়োজনে এক পা দিয়েই রেখেছে। 2023 ও 25 সালে প্রিমিয়ার লিগ সিজন শুরুর আগে যুক্তরাষ্ট্রে প্রি সিজন সিরিজের আয়োজন করেছে। 2024 সালের সিজন ব্রেকে বার্সা, রিয়াল মাদ্রিদ সহ অন্যান্য ক্লাব আমেরিকার বিভিন্ন শহরে সকার চ্যাম্পিয়ন্স ট্যুরে অংশ নিয়েছে। 25 সালে ম্যানচেস্টার ইউনাইটেড, এভারটন আর ওয়েস্ট হ্যামের মতো দলগুলো নিউ জার্সি বা শিকাগোর মতো শহরে খেলেছে। সাথে ক্লাব ওয়ার্ল্ড কাপ তো ছিলই। তাদের উদ্দেশ্য খুব পরিষ্কার, আমেরিকার দর্শকদের কাছে ইউরোপিয়ান ফুটবলকে একটা আমেরিকান প্রোডাক্ট হিসাবে পরিচিত করানো। এখন হয়তো শুধু এক্সিবিশন ম্যাচগুলো সেখানে হচ্ছে, কিন্তু এর মাধ্যমে তারা দর্শকদের মানসিকভাবে তৈরি করছে, যাতে আমেরিকানরা এই ক্লাবগুলোকে আটলান্টিকের ওপারের কোনো দল না ভেবে নিজেদের টিম হিসাবে দেখতে শুরু করে। ফুটবল বিশ্বে আমেরিকার এই নতুন সাম্রাজ্যের জন্য 2026 বিশ্বকাপ হলো সবচেয়ে বড় মাইলফলক। এই বিশ্বকাপ ব্যবসা আর সংস্কৃতি উভয় দিক থেকেই আমেরিকাকে ফুটবলের এক সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করার চূড়ান্ত ধাপ। কিন্তু মানুষের মনে এই ভয়টা থেকেই যাচ্ছে যে আমেরিকার এই আধিপত্য ফুটবলের আসল রূপটা নষ্ট করে দেবে কিনা। এমন একটা দেশে যখন ফুটবল বিশ্বকাপ হচ্ছে, যেখানে এই খেলাটা জনপ্রিয়তার দিক থেকে 5 বা 6 নম্বরে, তখন মনে হওয়াটাই স্বাভাবিক যে ফুটবল এখন তার ঐতিহ্যের চেয়ে আমেরিকান বাজারকে বেশি গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার মতো জায়গায় থেকে আমরা যে ফুটবলটা দেখে বড় হয়েছি তা এখন দ্রুত বদলে যাচ্ছে। 2026 সালের পর থেকে আমরা যে ফুটবল দেখব তা আমাদের পরিচিত ফুটবলের চেয়ে হয়তো একেবারেই আলাদা হবে। এখন শুধু দেখার পালা, নতুন এই ফুটবলে আমাদের ভালোবাসার জায়গাটা ঠিক কতটা অবশিষ্ট থাকে।